সওদাগর বাড়ির মধ্যে খানিকক্ষণ আগে একজোট যুদ্ধ হয়েছে। রজনী বেগম রাগ সামলাতে না পেরে ছেলের সামনেই চম্পাকে কয়েক ঘা বসিয়েছেন গালে। কি এক বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে বাড়িটায়। বোরহান সওদাগর ছেলেদের নিয়ে বসেছেন আলোচনায়। তাহসিন ফ্লোরে পা খটখট করে রাগ নিয়ন্ত্রণ করছে। মুহুরী তার পিছনেই দাঁড়িয়ে আছে চুপচাপ। বোরহান সওদাগর নরম গলায় তার গিন্নিকে বললেন, বিয়ে যখন হয়েই গেছে তখন আমি এখানে কি করব বলো? তাছাড়া আজ তো বিয়ে করেনি, করেছে বহুদিন আগে। রজনী বেগম আশ্চর্য হয়ে বললেন, সব তোমার কাছে স্বাভাবিক মনে হইতাছে? আপনার কথা কিন্তু আমি বুঝতাছি না। জুতা মাইরা বাইর করুম ওই মাইয়ারে। শুধু শুধু মাথা গরম করছো কেন? তাহসিন এবার নিজের রাগ ধরে রাখতে পারল না। টি টেবিলের উপরে রাখা কাচের গ্লাসগুলো ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, আপনার বিচার জাহান্নামে যাক। আগে এটা বলুন, আমার মেয়ের গায়ে হাত তুলে সাহস কি করে হয় ওনার? কোন কলিজানি আমার মেয়েকে এভাবে এতদিন অত্যাচার করেছে? কাঁচ ভাঙার শব্দে সবাই হতভম্ব হয়ে গেলেন মুহূর্তেই। ময়ূরী ভয়ে আঁচল চেপে ধরল। চম্পার শুকনো ঢোক গিলে আর চোখে তাকালো রমজান সওদাগরের দিকে। বোরহান সওদাগর হালকা গলা পরিষ্কার করে বললেন, এসব কথা তোমায় কে বলেছে? তাহসিন দাঁত চেপে বলল, আপনার মনে হচ্ছে আমি তামাশা করছি? তামাশা মনে হচ্ছে আপনার? নাটক করতে বসেছি এখানে? এত হাইপার হচ্ছ কেন? একটু শান্ত হও। হয় আজ এই মহিলার একটা ব্যবস্থা করবেন, নাহলে আপনাদের সাথে সম্পর্ক আমি আজই ছিন্ন করে বের হব বউ বাচ্চা নিয়ে। আমার খোদার নামে কসম কাটছি দাদা। ময়ূরী তাহসিনের কাঁধে হাত রেখে বলল, কি বলছেন কি এসব? রজনী বেগম তাহসিনের কথা শুনে কেঁদে উঠলেন। এবার কপাল চাপড়ে বললেন, আমার সোনার সংসার নষ্ট করছে এই কাল নাগিনী। চম্পাকে জিজ্ঞেস করা হলো সে কেন পুতুলকে মেরেছে, কেনই বা ছোট্ট একটা বাচ্চার প্রতি এত রাগ। তার মনে যেন একটুও ভয় নেই। বোরহান সওদাগরের প্রশ্নে সোজা বলে ফেলল তার পছন্দ নয় পুতুলকে। এক পর্যায়ে তাহসিন সম্পর্ক মানল না, মুখে যা এসেছে তাই বলে গালমন্দ করেছে। পুলিশ ডাকতে চাইলে ছোট চাচার কথাই তা আর করতে পারেনি। রজনী বেগম বলেছেন চম্পাকে এ বাড়িতে রাখলে তিনি বাড়ি থেকে বেরিয়ে যাবেন। রমজান সওদাগর মায়ের আদেশ মাথা পেতে নিয়েছেন। তিনি চম্পাকে আর এ বাড়িতে রাখবেন না। দুদিন সময় চেয়েছেন অন্যত্রে যাওয়ার জন্য, তবে ময়ূরী ছাড়ার পাত্রী নয়। আজ যে পরিমাণ মার চম্পা খেয়েছে তাতে তার শান্তি হয়নি। তাহসিনকে শান্ত করে ময়ূরী ঘরে নিয়ে এলো। গোধূলি লগ্ন তখন। তাহসিন রাগে থরথর করে কাঁপছে। ময়ূরী ভয় পেলেও জানে তাহসিন তার সাথে গলা তুলে কথা বলার সাহস পাবে না। বাইরে থেকে ঝলমলে আলো এসে পুরো ঘর আলোকিত করেছে। ময়ূরী এগিয়ে গিয়ে তাহসিনের সামনে দাঁড়ালো। তাহসিন বিছানায় বসেছিল মাথা চেপে। ময়ূরী তার ছোট্ট হাত তাহসিনের মাথায় বুলিয়ে নরম গলায় বলল, চাইলেই আপনি বড় কিছু করতে পারবেন আমি জানি, কিন্তু এখন বিষয়টা ভিন্ন। আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? তাহসিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কেমন বাবা? আমার ছোট্ট একটা মেয়ের খেয়ালে ভালো করে রাখতে পারলাম না। মেয়েরা যে এত অত্যাচার সহ্য করেছে আমি ভাবতেও পারিনি। আপনি নিজেকে দোষারোপ কেন করছেন বলুন তো? তবে হ্যাঁ, আপনার উচিত ছিল বিষয়টা আগেই দেখার। ভুল হয়েছে, ওর দুষ্টুমি ভেবে গুরুত্ব দেইনি আমি। ময়ূরী দীর্ঘশ্বাস ফেলল। দরজার সামনে পুতুল এসে চুপটি করে দাঁড়িয়ে আছে তখন। ময়ূরী তাকে দেখতে পেয়ে ঠোঁট টিপে হাসল। হাতের ইশারায় কাছে ডাকলে পুতুল ছোট ছোট পা ফেলে এগিয়ে এলো নিকটে। ময়ূরী তাকে বিছানায় বাবার পাশে বসিয়ে দিয়ে পুতুলের নাক টেনে বলল। পুতুল ঘাড় উঁচু করে বাবার দিকে তাকালো। তাহসিন মেয়ের কাণ্ড দেখতে চুপ করে বসে রইল। পুতুল হামাগুড়ি দিয়ে বাবার কোলে বসে গলা জড়িয়ে ধরল। ময়ূরীর দেখা দেখি তাহসিনের কপালে ছোট্ট করে চুমু এঁকে দিল। ময়ূরী চমকালো। তাহসিন পাকরুদ্ধ। পুতুল ঠিক মায়ের মতন বাবার মাথায় চুলের ভাঁজে ছোট্ট করে হাত বুলিয়ে বলল, তোমার মন খারাপ বাবা? ভালো বাবাদের মন খারাপ থাকে না। তোমাকে আরেকটু চুমু দেই? পুতুলের কথা শুনে তাহসিনের বুকের ভিতরটাই হু হু করে উঠল। এত ছোট্ট একটা বাচ্চা কিভাবে তার মনের ভাষা বুঝে ফেলল সে নিজেও বুঝতে পারল না। চোখের কোণ ভিজে উঠল অজান্তেই। সে মুখ ঘুরিয়ে নিতে চাইছিল, কিন্তু পুতুলের ছোট্ট হাত দুটো শক্ত করে ধরে রেখেছে তার গলায়। পুতুল টুক করে আরেকটা চুমু এঁকে দিল বাবার গালে। চুমুর সাথে সাথে বাবার গালে লবণাক্ত স্বাদে ভ্রু কুঁচকে ফেলল সে।
ময়ূরী দৃশ্যটা দেখে চোখ নামিয়ে নিল। এই মুহূর্তটা যেন ভাঙতে ইচ্ছে করছে না কারুরই। তাহসিন পুতুলকে বুকে টেনে নিল শক্ত করে, এক হাত দিয়ে মেয়ের পিঠে বুলিয়ে দিতে দিতে ভাঙা স্বরে বলল, আমি কথা দিচ্ছি আম্মা, আজ থেকে কেউ আর আপনাকে চোখ রাঙিয়েও তাকাতে পারবে না। বাবা থাকতে আপনাকে কেউ কষ্ট দিতে পারবে না। পুতুল বাবার কথা পুরো বুঝলো কিনা জানা নেই। ময়ূরী মুচকি হেসে বাবা মেয়ের ভালোবাসা দেখল। মিষ্টি একটা সংসার তার। ময়ূরী বিছানা ঠিক করে বলল। শোনো মা, এখন একটু ঘুমাও। পুতুল ঠোঁট উল্টে বলল, কিন্তু এখন তো বিকেল। তাতে কি হয়েছে, কাছে এসো আমার। পুতুল বাবাকে রেখে মায়ের কাছে গেল। ময়ূরী শুয়েছে পুতুলকে নিয়ে। পুতুল কিছু একটা মনে করে বলল। মামা আসে না কেন মা? ময়ূরী নিচু গলায় বলল, মামা তোমার নানা ভাইয়ের কাছে আছে। মামা আর আসবে না? আসবে, সময় হলেই আসবে। পুতুল খুশি হয়ে ময়ূরীর বুকে গুটিয়ে এলো। চোখ বন্ধ করে শক্ত করে জড়িয়ে ধরল তাকে। ময়ূরী পুতুলের চুলে আঙুল বুলিয়ে দিতে দিতে ওর নিঃশ্বাসের ওঠানামা টের পাচ্ছিল। অল্পক্ষণেই পুতুল ঘুমের ঘোরে ঢলে পড়ল। ছোট্ট বুকটা নিয়মিত ওঠানামা করছে। ময়ূরী নিশ্চিন্ত হলো। তখনই বিছানার অন্য পাশে নড়াচড়ার শব্দ। তাহসিন ধীরে এসে শুয়ে পড়ল। এক হাত বাড়িয়ে ময়ূরীর কোমর জড়িয়ে ধরল খুব সাবধানে, যেন এতটুকু শব্দে পুতুলের ঘুম ভেঙে না যায়। ময়ূরী চমকালো না, বরং অজান্তেই তার শরীরটা তাহসিনের দিকে সরে এলো। রাগ কমেছে? খুব নিচু গলায় জিজ্ঞেস করলো ময়ূরী। তাহসিন দীর্ঘশ্বাস ফেলল। ময়ূরীর কাঁধে কপাল ঠেকিয়ে বলল, কমেনি, তোমাদের এখানে রাখবো না আমি। ময়ূরী কোনো কথা বলল না, শুধু তার হাতটা তাহসিনের বুকের উপর রাখল। হৃদস্পন্দনটা এখনও একটু দ্রুত, কিন্তু আগের মতো বিক্ষিপ্ত নয়। সে ঘুরে তাহসিনের চুলে বিলি কেটে বলল, পরীক্ষার আগ অবধি না হয় মায়ের বাড়িই থাকবো, পুতুলের যত্নের ত্রুটি হবে না সত্যি। তাহসিন হেসে ময়ূরীর চোখে চোখ রেখে নরম গলায় বলল, তোমাকে বড় ভাগ্য করে পেয়েছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করলেও কম হবে। এমন সোনায় বাঁধা কপাল কল্পনা করিনি কখনো। ময়ূরী ঠোঁট টিপে হাসল। ভাগ্য তো আমার যে আপনার মতো স্বামী পেয়েছি, ভাগ্যবতী তো আমি। ময়ূরীর কথায় তাহসিনের বুকটা কেমন নরম হয়ে এলো। একটু আগেও যে রাগ আর অস্থিরতা বুকের ভিতর দাউ দাউ করে জ্বলছিল, তা যেন ধীরে ধীরে ছাই হয়ে মিলিয়ে যাচ্ছে। সে ময়ূরীর কপালে ঠোঁট ছুঁয়ে খুব নিচু গলায় বলল, তুমি না থাকলে আমি আজ কি করতাম জানি না। রাগের মাথায় হয়তো এমন কিছু করে বসতাম যার দায়ে সারা জীবন বইতে হতো। ময়ূরী চোখ বন্ধ করল। স্বামীর বুকের উষ্ণতা, তার কণ্ঠের কাঁপুনি স্পষ্ট টের পাচ্ছে সে। নরম করে বলল, সবকিছুর সমাধান রাগ দিয়ে হয় না। তাহসিন ময়ূরীর কথায় সম্মতির মতো মাথা নাড়ালো। এক হাত বাড়িয়ে পুতুলের দিকে তাকালো। ঘুমের মাঝেও ওই ছোট্ট মুখে শান্তির ছাপ। সেই দৃশ্যটা বুকের ভিতর গভীরভাবে গেঁথে নিল সে। ময়ূরী ধীর চোখ খুলে তাহসিনের দিকে তাকালো। তার চোখে দৃঢ়তা, কিন্তু সেই দৃঢ়তার আড়ালে লুকোনো অসীম মমতা। ময়ূরী হাত বাড়িয়ে তাহসিনের গাল ছুঁয়ে বলল, আমার বড্ড ভয় হয়। আপনিও আবার শ্, ঘরের ভিতর নীরবতা নেমে এলো আবার। বাহিরে আলো গাঢ় হচ্ছে, হালকা বাতাসে জানালার পর্দা তুলছে। তাহসিন ময়ূরীকে আরও কাছে টেনে নিল, যেন এই মুহূর্তটা আগলে রাখতে চায় সারা জীবনের জন্য। আমি চরিত্রহীন নই। আজ ওয়াহিদ ঢাকা যাবে গোয়েন্দা টিমের সাথে। বেশ প্রস্তুতি নিয়েই রেডি হচ্ছে সে। কোথাও যেন বুকের ভিতর খচখচ করছে। মধু ক্ষত হাত নিয়ে ওয়াহিদের প্রয়োজনীয় সব কিছু এগিয়ে দিচ্ছে। পাশের ঘরেই ফাহাদ ঘুমোচ্ছে আরাম করে। আব্বা বাড়িতে নেই এখন, বেশিরভাগ সময় দোকানে থাকেন তিনি। দোকানে গিয়েও শান্তি পান না ভদ্রলোক। ছোট মেয়েকে বড় বাড়ি বিয়ে দেওয়ার পর থেকেই টুকটাক কথা শুনতে হয় তার। এত বড় বাড়ির সাথে আত্মীয়তা করে এখনও ছোট দোকান চালালে হয়? বক্কর অবশ্য তাতে কান দেয় না। ওয়াহিদ গায়ের শার্ট জড়িয়ে আর চোখে তাকালো মধুর দিকে। মেয়েটা মুখ কালো করে বসে আছে এক জায়গায়। মধু আর ফাহাদকে একা রেখে যেতে ইচ্ছে করছে না তার, তবুও যেতে হবে। ওয়াহিদ মধুর মাথায় হাত বুলিয়ে বলল, এখন ভয় নেই, বাড়িতে একা ভয় করলে চাচিকে ডেকে আনবি। ভয় পেয়ে হবেই বা কি? খুব বেশি হলে মৃত্যু হবে, এর চেয়ে বেশি কিছু হওয়ার সম্ভাবনা আছে? ওয়াহিদ বিরক্ত হলো। বিয়ের দিন থেকেই মধুর মুখে এসব উল্টোপাল্টা কথা শুনতে শুনতে সে বিরক্ত। তিক্ততে এসে গেছে এবার। সে ধমকে উঠল এবার। তোর সুখ থাকতে ভালো লাগে না, সব সময় উল্টো পাল্টা কথা বলিস কেন?
মধুর চোখ চিকচিক করে উঠল, মাথা নিচু করে ফুপিয়ে উঠল। সেই রাতের ভয় এখনও কাটেনি মন থেকে। ওয়াহিদ নরম হলো এবার, মায়া ভীষণ লাগলো। মধুর পাশে বসলো নিঃশব্দে। আচ্ছা সরি, তাকা আমার দিকে। মধু নাক টেনে তাকালো পাশে। ওয়াহিদ বলল, নতুন নতুন বিয়ে করছি, এখন একটু শোয়াক হওয়ার সময়, আর তুই কেঁদে যাচ্ছিস। গত কয়েকদিন ধরে আমার প্রতি কি তোর একটু মায়া দেওয়া নেই? আমি আপনাকে বলেছি আজ বাড়িতে থাকতে, আব্বাও নেই। ফাহাদকে নিয়ে একা থাকবো এখন? আমি বাইরে একজন অফিসারকে রেখে যাচ্ছি, ভয় কিসের? মধু জানতো না এ কথা। ওয়াহিদ তার চোখের পানি মুছে দিয়ে কপালে আলতো চুমু এঁকে বলল, আমার হাতে সময় নেই, রাত হবে ফিরতে। না গেলে হয় না? আমার ডিউটি আমাকে করতে হবে। ওয়াহিদ বাড়ির বাহিরের উঠোনে এসে দাঁড়ালো। মধু বারান্দায় দাঁড়িয়ে তখন ছলো চোখে তাকিয়ে সামনেই। ওয়াহিদ বাড়ির দরজার সামনে গিয়ে হাত নাড়িয়ে বলল, মধুমিতা আসার সময় তোমার জন্য একগুচ্ছ কাঠগোলাপ নিয়ে আসবো, অপেক্ষায় থেকো। ওয়াহিদ চলে গেলে মধু ঘরে আসে। ফাহাদ চোখ কষলে বিছানায় উঠে বসেছে। মধুকে দেখে হাত বাড়িয়ে দিয়েছে কোলে আসার জন্য। মধুর মায়া হলো খুব। হাতের ব্যথায় সে ভাইকে কোলে নিতে পারে না। সে কাছে এগিয়ে গিয়ে অন্য হাত দিয়ে ভাইয়ের মাথা চুল ঠিক করে দিয়ে বলল, আবার হাতে খুব ব্যথা শোনা? ফাহাদ মাথা নেড়ে মধুর আঁচল দিয়ে নাক মুছে বলল, মা কই আপা? মা আসে না? মা আছে। কই আমার কাছে আসে না মা? মধু শুকনো ঢোকিল। ভাইয়ের জন্য খুব মায়া হলো তার। ছোট্ট ভাইটা অবুঝ শিশু, সে জানেই না তার মা নেই। মা আর আসবে না তার কাছে। দুপুর সময়টায় ভীষণ গরম লাগে, ঘেমে নিয়ে একাকার অবস্থা। ছোট্ট ফাহাদ পা মেলে দিয়ে খোলা উঠোনে মাটির উপর বসে আছে। রান্নাঘরে মধু তরকারি বসিয়েছে কষ্ট করে। আজ বাড়িটা বড্ড বেশি ফাঁকা ফাঁকা লাগছে। মা নেই, বাবা নেই, ওয়াহিদ, ময়ূরী কেউ নেই। ছোট্ট একটা বাচ্চা উঠোনে চুপচাপ তার খেলনা নিয়ে খেলছে। উত্তরপাড়া একটু শান্তশিষ্ট বললে ভুল হবে না। সওদাগর বাড়ির চারপাশটা বরাবরের মতোই আজও ভীষণ শান্ত। আজ ষোড়শী বধূর মনটা একটু খারাপ। তাহসিন বের হয়েছে কাজে। খানিকক্ষণ আগেই লোকটার সাথে একটু কথা কাটাকাটি হয়েছে। কথায় কথায় বেশ অনেক কথাই হয়েছে। সে দাদি শাশুড়ির ঘরে বসে আছে চুপ করে। পাশে আফিয়া দাদির জন্য পান বানাচ্ছে যত্ন করে। রজনী বেগম দুই নাত বউকে ডেকেছিলেন কাজে। কাজ শেষ করে সবে বসেছেন তারা। ময়ূরী ভাবল পুতুলকে এখনও দুপুরের খাবার খাওয়ানো হয়নি। সে তাড়া দিয়ে বলল, পুতুলকে এখনো খাওয়ানো হয়নি দাদি। আপনার আর কোনো কাজ থাকলে বলুন, আমি এখনই করে দিচ্ছি। রজনী বেগম পান মুখে নিয়ে বিছানায় পা মেলে দিয়ে বসলেন। বললেন, ওর চিন্তা কইরো না, ওর দাদি ওরে খাওয়াই দিছে। ময়ূরী জানতো না এই কথা। সে আর চোখে আফিয়াকে দেখে জিজ্ঞেস করলো, কিছু কি বলতে চাচ্ছেন? খমু তো, এখন দিনকাল ভালো না। বউ মানুষ দেখি অন্য বেটার হাত ধরে জায়গা। তোমাকে বিয়া হইছে তো অনেক দিন, কি ভাবলা তোমরা? ময়ূরীর কপালে ভাঁজ পড়ল এবার। সে দাদির কথা বুঝতে না পেরে বলল, বুঝিনি দাদি। কইতাছি পুতুল তো বড় হইছেই, ওরি নিয়া তো আর চিন্তা নেই। তা বটে। তোমরা কি বাচ্চা কাচ্চা নিবা না? ময়ূরী শুষ্ক ঠোঁট ভিজিয়ে বলল। সব তো আল্লাহর হাতে। রজনী বেগম চোখ কুঁচকে তাকালেন। মুখের পান চিবোতে চিবোতে বললেন, এইসব কথা কইয়া কাম নাই। মেয়ে মানুষের দায়িত্ব সংসারে ভরানো। ঘর ভরাইতে গেলে সন্তান লাগে। ময়ূরী শান্ত গলায় বলার চেষ্টা করলো। আমি চেষ্টা করছি দাদি। রজনী বেগম হালকা ঠোঁট বাঁকিয়ে বললেন, চেষ্টা কইরা কি হয়? দোয়া লাগে, নিয়ত লাগে। ময়ূরীর মনে পড়ে গেল খানিকক্ষণ আগে সেই কথা কাটাকাটির কথা। তাহসিনের বিরক্ত মুখ, সংক্ষিপ্ত উত্তর আর শেষে দরজার শব্দ। সব মিলিয়ে আজকের দিনটা তার জন্য ভারী বটে। ময়ূরী কোনো রকম দাদির সাথে কথা বলে বের হলো আফিয়ার সাথে। আফিয়া ছোট বোনের মতো ভালোবাসে তাকে। সে ময়ূরীর চিন্তিত মাথায় হাত রেখে নরম গলায় বলল, ভাইয়ের সাথে ঝগড়া করলি কেন? সকালে তো না খেয়েই বের হলো। উনি কথায় কথায় এমন রেগে যাচ্ছে, ছোট চাচার কথা যেন শুনতেই পারছেন না তিনি। এটা স্বাভাবিক, পুতুলের দিকটাও তো দেখতে হবে বল। তা না হয় ঠিক আছে, কিন্তু কী বা করার আছে বলো? ওই মহিলা চাচার স্ত্রী হন। উনি গিয়ে এখন চোয়ালে দুঘা বসাতে পারবেন? রাগ সব আমার উপরেই ঝাড়ে। এত বানিয়ে কথা বলিস কেন?
আমার দেবর তোর সাথে গলা তুলে কথা বলে না। ময়ূরী বিরক্ত হলো, রেগে সিঁড়ির দিকে হাঁটতে হাঁটতে বলল, গলা তুলে কথা বলতে হয় না ভাবি, সামান্য একটু কথা গায়ে হাত তোলার থেকেও বেশি হয়। আফিয়াও পিছন থেকে গলা ছেড়ে বলল, পাপ হবে মেয়ে, জামাইকে নিয়ে এত মিথ্যা কথা বলিস না। ময়ূরী ঠোঁট টিপে হাসলো। তখন দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। মেঘাচ্ছন্ন আকাশখানা বড্ড আদুরে। ময়ূরী বারান্দা থেকে তাহসিনের শুকনো কাপড়গুলো এনে সুন্দর করে ভাঁজ করে রেখে দিল। পুতুল ঘরে আসার পর তাকে নিয়ে বিছানায় শুলো ঘুম পাড়াবে বলে। পুতুল মায়ের বুকের আঁচল টেনে আকুবাকু করছে বলে ময়ূরী বলল, আমার মায়ের আজ চোখে ঘুম নেই। পুতুল চোখ তুলে ঘাড় উঁচু করে মায়ের দিকে তাকালো, পলক পিটপিট করে বলল, মা, আমার কবে একটা ভাই হবে? ময়ূরী হতভম্ব হয়ে বলল, কিসের ভাই? আমার ভাই? এসব কে বলেছে সোনা? পুতুল মিনমিন করে বলল, বাবা বলেছে আমার একটা বোন হবে, কিন্তু আমার একটা ভাই চাই। আচ্ছা, আমায় ভাই এনে দেবে? দিব, কবে? সময় হলে। আচ্ছা। সে খুশিতে শক্ত করে জড়িয়ে ধরল ময়ূরীকে। খানিকক্ষণের মধ্যেই ঘুমিয়েও পড়ল। ময়ূরী হাত বুলিয়ে দিল মাথায়। বাবা মেয়ে দুটোতেই পাগল, একজন বউয়ের জন্য আরেকজন মায়ের জন্য। বলা চলে আজ হোলিহাটটা বেশ জমজমাট। নতুন নতুন মেয়ে আসবে বেশ সুখী। নিজের ঘরে বসে নিজেকে আজ সাজিয়েছে সুন্দর করে। আজ যে পুলিশবাবু আসবেন এখানে, কিছুতেই যেন সেই অফিসারকে মন থেকে মুছে ফেলতে পারছে না সে। ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক দেওয়াই বেশ লাগছে তাকে দেখতে। ফর্সা গায়ে গাঢ় নীল রঙের একখানা শাড়ি। হঠাৎ দরজায় শব্দ হলো। সে এগিয়ে গিয়ে দরজা খুলতেই গাল ভরে হাসলো। দরজা ছেড়ে দিয়ে বলল, এতদিন পরে শালির কথা মনে হলো বুঝি? সামনেই দাঁড়িয়ে আছেন একজন মধ্যবয়স্ক শ্যামবর্ণের লোক। তিনি ঠোঁট বাঁকিয়ে হেসে ভিতরে ঢুকে বললেন, শালিকে খুব মিস করছিলাম। সখী দরজা বন্ধ করে দিয়ে হেঁটে এসে খাটের ধারে দাঁড়ালো। চোখে তার হাসি থাকলেও ভিতরের অস্থিরতা লুকোতে পারল না। লোকটার দিকে তাকিয়ে ঠাট্টার সুরে বলল, মিস করলে এতদিন আসেননি কেন? নাকি নতুন শালিদের বেশি ভাল লাগছে? লোকটা চেয়ারে বসে পা ছড়িয়ে দিল, চোখ বুলিয়ে নিল ঘরটা। তারপর সখীর দিকে তাকিয়ে বলল, কাজের চাপ রে, চাইলে আসা যায় নাকি? সখী ঠোঁট বাঁকিয়ে হেসে কাছে এসে দাঁড়ালো। তার গলার স্বরটা হঠাৎই নরম হয়ে গেল। তুমি আছো বলেই তো বেশি ভরসা পাই। এইখানে টিকে গেলে একটু ছায়া লাগে দুলাভাই। লোকটা টেবিলের উপর রাখা পানদানিটা ছুঁয়ে বলল, ছায়া দিতে পারি, কিন্তু বদলে কি দিবে? সখী খানিকক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে খাটে বসে শাড়ির আঁচল ঠিক করতে করতে বলল, যা এতদিন দেইনি আজ সেটাই দেব। লোকটার চোখে হঠাৎ লোভে ঝিলিক দেখা দিল। সে এগিয়ে এসে সখীর হাত ধরতেই সখী হালকা টান দিয়ে হাত ছাড়িয়ে নিল। চোখে এবার কেমন এক রাশ অভিমান। তাড়াহুড়ো করো না, আজকের রাতটা লম্বা। ঠিক তখনই বাইরে থেকে হইচই ভেসে এলো। নতুন মেয়েরা এসেছে। হাসি, কথা, খিলখিল শব্দে হোলিহাট আরও জীবন্ত হয়ে উঠল। সখী জানালার ফাঁক দিয়ে বাহিরে তাকালো। মনের ভিতর কোথাও একটা কেমন চাপা কষ্ট জমে উঠল। এই ভিড়ের মাঝেও সে একা। এমন করেই একদিন তাকে এখানে আনা হয়েছিল জোর করে। লোকটা বিরক্ত হয়ে বলল। কারা আবার? সখী মুখ ঘুরিয়ে হেসে বলল, নতুন মেয়েরা এসেছেন, তোমরা তো আজ ভাগ্য ভালো। দেখ শোনো, আজ আমি কাজে এসেছি, আর তোকে দেখে সব ভুলে গিয়েছি। লোকটা হাসলো, কিন্তু সখীর চোখের কোণে তখন অন্য ছবি ভাসছে। একটা শান্ত বাড়ি, একটা মেয়ের নিঃশব্দ কান্না, আর এক পুরুষের কঠিন মুখ। দুই আলাদা জগৎ, দুই আলাদা জীবন। তবুও কোথাও যেন অদৃশ্য সুতোয় তারা জড়িয়ে আছে। হোলিহাটের আলো আরও উজ্জ্বল হলো, আর সেই আলোর নিচেই সখী বুঝে গেল আজকের রাতটা শুধু তার নয়, অনেক গোপন সত্যেরও। বিছানায় বসা মধ্যবয়স্ক লোকটা সখীর বড় বোনের স্বামী। লোকটা কে? রমজান সওদাগরের ছোট বউ, অর্থাৎ চম্পার ছোট বোন হচ্ছে সখী। চম্পা এবং সখীকে হোলিহাটে নিয়ে আসা হয়েছিল বেশ অনেক বছর আগে। তাদের সাথে খারাপ কিছু না হলেও ভালোটা হলো কোথায়? সখী দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণ করলো। পিছু ঘুরে রমজান সওদাগরের দিকে তাকালো। তুমি আমার কাছে এসে এটা তোমার বউ জানে? রমজান সওদাগর বললেন, অনুমতি নেওয়ার প্রয়োজন আছে?
রমজান সওদাগরের কথাই সখী চোখে তীব্র ঘৃণা ঝিলিক জ্বলে উঠল। সে এক পা এগিয়ে এসে চাপা স্বরে বলল, কেন নেই? তুমি আমার বোনকে বিয়ে করে আবার আমার কাছে কোন দুঃখে নিয়ে এসেছো? লজ্জা থাকতে আসতে পারতে না? রমজান সওদাগর ঠোঁট পাকিয়ে হেসে নিলেন। হাসিটা ঠান্ডা নির্লিপ্ত। সবাই নিজেরটা বোঝে। সখী দাঁত চেপে বলল, নিজেরটা বোঝা আর অন্যের জীবন নষ্ট করা এক না। চম্পা আপা কি দোষ করছিল? আমরা দুই বোন কি দোষ করছিলাম? বেশি দূর যাস না, যা হয়েছে তা অনেক আগের কথা। আমাদের জীবনের আগের কথা বলে কিচ্ছু নেই। সখীর কণ্ঠ কেঁপে উঠল। প্রতিটা দিনই নতুন করে শুরু হয়, সেই আগের কষ্ট দিয়ে। বাহিরে তখনও হলিহাটের কোলাহল। ভিতরের ঘরটায় বাতাস যেন থমকে গেছে। রমজান ধীরে খাটের ধারে এসে বসে বললেন, এসব কথা বাদ দে, আমি এসেছি অন্য কারণে। সখী তীব্র দৃষ্টিতে তাকালো। কোন কারণে? নিজের বউ রেখে শালীর কাছে আসার কারণটা কি? রমজান চোখ নামিয়ে নিলেন। সব কথা মুখে বলতে হয় না। সখী হেসে উঠল, হাসিটা ভাঙা। ঠিক, কিছু কথার কাজে করে দেখতে হয়। রমজান সওদাগর উঠে দাঁড়ালেন, গলার স্বরে হুমকি ছোঁয়া। মুখ সামলে কথা বল। ভুলে যাস না, চম্পা এখনো আমার ঘরের বউ। এই নামটা শুনে সখী থমকে গেল। তারপর খুব ধীরে বলল, ঘরের বউ হয়েও সে একা, আর আমি এই আলো ঝলমলে নরকে বন্দী। সখীর কথাটা শেষ হতেই ঘরটার ভিতর যেন একটা চাপা নীরবতা নেমে এলো। বাইরের হাসি হুল্লোড়, খিলখিল শব্দ সবকিছু হঠাৎ খুব দূরের মনে হতে লাগলো। রমজান সওদাগর কয়েক মুহূর্ত চুপ করে রইলেন। তার চোখে বিরক্তি আর অস্বস্তির মিশেল। নরক বলিস কেন? ওইখানে তো তোর থাকা খাওয়া সব চলছে। থাকা খাওয়া আর জীবন এক জিনিস না। আমরা মানুষ ছিলাম, আজ পূর্ণ। রমজান মুখ ঘুরিয়ে নিলেন। এসব বড় বড় কথা আমার সামনে বলে লাভ নেই। আমি যা বলি তা করলেই তোর ভালো। ভালো? সখী তিক্ত হেসে উঠল। ভালোটা কই? চম্পা আপার জীবনে ভালো কই? রমজান এক পা এগিয়ে এসে বললেন, চম্পার ব্যাপারে তুই মাথা ঘামাবি না, ও আমার ঘরের মানুষ। সখী চোখ ছলছল করে উঠল, তবুও কাঁদল না। ঘরের মানুষ হলে এমন করে ভাঙতে পারতে না। আর আমাকে? সে নিজেও বুকের দিকে আঙুল তুলল। আমাকে তো অনেক আগে ঘর ছাড়া করেছো। রমজান সওদাগর গভীর নিঃশ্বাস ফেললেন। কণ্ঠস্বরটা এবার একটু নরম। সবকিছু আমার হাতে ছিল না সখী। পরিস্থিতি মানুষকে অমানুষ বানায় না, সখী থামিয়ে দিল। বানায় তোমাদের মতো লোকরা। এই কথায় রমজান সওদাগরের চোখে ক্ষণিকের রাগ ঝিলিক দিয়ে উঠল। বেশি বাড়াবাড়ি করিস না। সখী চোখের পানি মুছে ঠোঁট চেপে বলল, শান্তাকে তো বাদ দিলে না। ওই নেতাকে ফাঁসিয়ে বিয়েটা না দিলে তো পারতে। ওয়াহিদ কপাল কুঁচকে গোয়েন্দা টিমের কাণ্ড কারখানা দেখছে। শ্যামবর্ণের তাহসিন তখন সাহেব সেজে ঠোঁটে জ্বলন্ত সিগারেট ধরিয়েছে। ওয়াহিদ তাকে ভালো করে পর্যবেক্ষণ করলো। তাহসিন নিজের দিকে ওয়াহিদকে এমন করে তাকিয়ে থাকতে দেখে কপাল কুঁচকে বলল, আপনার যে চরিত্রের সমস্যা আছে এটা মধুমিতা জানে? ওয়াহিদ হতভম্ব হয়ে বলল, বাজে কথা বলবেন না। তাহলে আমার দিকে এভাবে তাকিয়ে থাকার মানে কি? আমাকে কি আপনার গে মনে হয়? আমার বউ আছে, ভুলে যাচ্ছেন বোধ হয়। তাহসিন মাথায় চুল পিছনে ঠেলে দিতে দিতে বলল, বউ তো আমারও আছে। আমি কিন্তু আমার বউ ব্যতীত অন্য কারোর দিকে এভাবে তাকিয়ে থাকি না। ওয়াহিদ চোখ সরিয়ে নিয়ে গলা খাকারি দিল। আপনি নিজেকে নিয়ে একটু বেশি সিরিয়াস মনে হয়। তাহসিন ভ্রু নাচিয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ল। আপনি তো আবার আমাকে দেখে এমনভাবে তাকাচ্ছিলেন, মনে হলো প্রেমে পড়ে গেছেন। ওয়াহিদ বিরক্ত হয়ে বলল, আমি শুধু ভাবছিলাম আপনি সাহেব সেজে দাঁড়িয়ে আছেন অথচ আপনার জুতোর ফিতা খোলা। কথা হয়েছে আজ হলিহাটে নতুন নতুন মেয়ে আনা হয়েছে। মূলত এদের জোর করেই আনা হয় এখানে। শুধু যে এক জায়গা থেকে তাদের আনা হয় তা নয়, বিভিন্ন গ্রাম থেকে এখনও অবধি এখানে হাজার খানেক মেয়েকে আনা হয়েছে। এখান থেকে বেশ মোটা দামে মেয়েদের বিক্রিও করা হয়। এসবের পিছনে কার হাত থাকতে পারে?